Cambridge 17, page number 43. Cambridge 17, page number 43. এটা হচ্ছে নেম ম্যাচিং। এই যে দেখেন চারজন ব্যক্তির নাম দেওয়া আছে। আমরা গতদিন কিন্তু অলরেডি একটা ম্যাচিং করছি। সেটা ছিল ইনফরমেশনের সাথে প্যারার ম্যাচিং করা, কোথায় আছে। এটাও ম্যাচিং। এখানে হচ্ছে এই যে যে ইনফরমেশনগুলো দেওয়া, এই ইনফরমেশনগুলো কে বলছে সেটা বের করতে হবে। এখন আপনি, এটা অনেক ইজি। ধরেন আপনি জানেন না যে কে কোনটা বলছে, তো কি করবেন, এই যে জ্বর কুডলা প্যাসেজে গিয়ে জ্বর কুডলারে খুঁজবেন। যেখানে জ্বর কুডলা আছে ওর পাশের কথাগুলা পড়বেন, তাহলে দেখা যাবে যে ওর পাশে যেগুলা আছে সেগুলা থেকে কোনো একটা এখানে আছে যে ও বলছে, তার মানে ওইটাই ওর। এভাবে হচ্ছে এটা করতে হয়। ওকে, তো এখন আমরা নেম ম্যাচিং করার ওয়েটা সব মানে সহজে কিভাবে করা যায়, বা টাইম সেভিং করে দ্রুত করা যায় কিভাবে, সেরকম একটা ওয়ে আমরা দেখব। তো প্রথমত হচ্ছে নামগুলো এক নজর দেখে নিতে হয়। এই নামগুলা প্রথমত এই নামগুলো এক নজর দেখবেন। যেমন এটাকে জর্জ কুডলা, কি সেইয়াক্সিয়া গাও, জয়েস ভ্যান এগ, অ্যান্ড জোনাথন জোনস। চারটা নাম দেখলাম। তাহলে এক নম্বর কাজ হচ্ছে এই কোয়েশ্চেন গুলাকে দেখলেন। আচ্ছা, সরি, এই নামগুলাকে দেখলেন। দুই নম্বর কাজ হচ্ছে আপনার এই নামগুলাকে প্যাসেজে যেখানে আছে যতবার আছে সব মার্ক করা। ধরেন আপনি এখানে পড়া শুরু করলেন, কোথায় এদের নাম ইউজ করা আছে। ওকে, পাওয়া গেছে জ্বর কুডলা। আচ্ছা, তো এখন আমার প্রশ্ন হচ্ছে জ্বর কুডলা যে এর এইখানেই শুরু হয়েছে, এর উপরে আর নাই, এটা আপনি কিভাবে শিওর হবেন যে উপরে আর নাই? বলতে পারবেন কেউ? এইখান থেকেই শুরু হয়েছে জ্বর কুডলা, এর আগে আর জ্বর কুডলা নাই, এটা কিভাবে বুঝবেন? নিচে থাকতে পারে বাট উপরে নাই, কিভাবে বুঝবেন যে উপরে আর নাই? ওর পরিচয়টা দিয়েছে এখানে ফার্স্ট। জি, একজন মানুষের পরিচয় একবারই দেওয়া হয়, এরপরে তার কথা বারবার আসতে পারে, বাট পরিচয় কিন্তু একবারই দেওয়া হয়। যেমন জর্জ কুডলা অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ মানস্টার ইন জার্মানি। সো শেষ। এখন এইখানে তার পরিচয় দিছে যে সে কোন জায়গার থেকে, যে জায়গা পরিচয় দিবে ওই জায়গা থেকেই শুরু হয়েছে, ওর উপরে আর নাই। তার মানে আমরা শিওর যে ওর এইখান থেকেই শুরু হয়েছে। তো মার্ক করলাম। এখন এই জর্জ কুডলার এই নামের পরিবর্তে যদি সে ছেলে হয় তাহলে হি, মেয়ে হইলে সি, হি বা সি দেওয়া থাকতে পারে। তারপরে হচ্ছে এর পরে মানে প্রথমবারের পরে, তারপরে অ্যাকর্ডিং টু দিস অথর থাকতে পারে। তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু কোডলা থাকতে পারে, বা কোডলা সেইড বা জর্ক সেইড, এভাবে তার এই মানে পার্ট অফ দ্য নেম হিসেবে বিভিন্ন কথা বলা থাকতে পারে। সবগুলাকেই মার্ক করতে হবে। তো জর্ক কুডলাকে মার্ক করলাম। এরপরে আমি আবার সামনের দিকে আগাচ্ছি। এরপরে আমরা চলে আসছি সায়াক্সা গাঁওতে। তো জর্ক কুডলা একবারই আসছে, এরপর আর নাই। তারপরে চলে যাচ্ছি, এরপরে যে হয়তো বা পরে আরো থাকতে পারে।
যতবারই আসুক প্রত্যেকবারই মার্ক করতে হবে। কেন? কারণ হয়তোবা এক জায়গা, সাপোজ মনে করেন এইখানে জর্জ কুটলার এইখানে পড়ছেন পান নাই, এখন জর্জ কুটলা আবার এইখানে আসছে, তাহলে এইখানে আবারও আসছে, তার মানে আবারও বলছে কিছু, তাহলে এইখানে থাকতে পারে অ্যান্সার। এই জন্য যত একটা নাম যতবার পাবেন ততবারই মার্ক করতে হবে। ওই নামের প্রোনাউন হিসেবে ব্যবহার করলে প্রোনাউনকে মার্ক করতে হবে এভাবে। এই যে দেখেন কুল দ্য স্টিম। ওকে, এখানে বলছে কুল দ্য স্টিম মেড সিক্স চেঞ্জেস অল টুগেদার। তো এখন আমাদের এইখানে কি কুলডা স্টিম, টিম নামে কেউ ছিল এখানে? কুলডা স্টিম ছিল এখানে? না, কুলডা পার্সোনালি একজন ব্যক্তি, তো শুধু কুলডা থাকলে হবে? একাধিক কুলডা অ্যান্ড সিয়াক্সো, কুলডা বা জয়েস এরকম দুজন থাকলেও আমরা সেটাকে মার্ক করব না। কেন? কারণ আমার তো শুধু কুলডা লাগবে, কুলডার সাথে জয়েন কেউ আছে, কুলডার সাথে টিম আছে, বা এইখানে আরেকজন রাইটার কুলডার সাথে আছে, সেগুলো আমি নিব না। কারণ সেগুলো আমার দরকার নেই, আমার ওইগুলা চাই নাই আমাকে প্রশ্নে, এই জন্য ওইগুলো আমরা দেখব না। তো এই জন্য আমরা এখানে এটা এটা দেখব না, এই যে এটা বাদ, শুধু সিঙ্গেল গুলা দেখবো, শুধু সিঙ্গেল গুলা। এই যে কুলডা বলছে দেখছেন, সিঙ্গেল। ও টিম বলছে, লাগবে না। এই যে দেখেন, এই যে বলছে দেখছেন, সেইস ভ্যান এক, বাট শি অ্যাডস, দেখেন এই দেখেন এই দেখেন শি অ্যাডস, দেখছেন? এই যে জনাথন পাওয়া গেছে। হি থিংস, দেখছেন? ওকে, শেষ মার্ক করে। এখন বলেন তো, এই চারজনের নামের মধ্যে সবচেয়ে বেশি কার নাম আসছে? কুলডা। 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 তারপর, কুডলা তারপরে কুডলা জনাথ। কুডলা, এটা হলো কুডলা, হ্যাঁ। তারপরে জনাথন। জোনাথন কয়বার? আন্দাজে কইেন না, দেখা কোন জোনাথন কয়বার পাইছেন? স্যার, ভ্যান এক্স, ভ্যান এক। ভ্যান এক, তাহলে আন্দাজে বললেন কেন? দেখা শিওর হয়ে বলতে হবে। তো প্রথমে হচ্ছে কুডলা, তারপরে হচ্ছে ভ্যান এক, তারপরে কে? সো এবারে জয়েস, ভ্যান এক, এক দুই, এটা না, এক দুই তিনবার আসছে ভ্যান এক।
জোনাথন আসছে একবার দুইবার, কুলডা আসছে অনেকবার, সিয়াক্সা গাও আসছে মনে হয় মাত্র একবার। সো এবার চলেন আমরা নামগুলা ফাইন্ড আউট করে ফেললাম কোথায় আছে। এবার আসেন, 1 নম্বর কাজ শেষ, 2 নম্বর কাজও প্যাসেজে নামগুলা খোঁজা শেষ, 2 নম্বর কাজও শেষ। 3 নম্বর কাজ হচ্ছে এবার এগুলাকে একবার পড়া। কি ইনফরমেশন বলছে একবার প্রত্যেকটাকে পড়া, কারণ হচ্ছে সবগুলো একবার পড়া থাকলে আমি কারো একজনের নামের পাশে পড়তে গিয়া যদি দেখি, ধরেন আমি এনতে একটা পড়লাম, তাহলে একজনের নামের পাশে যে পড়লাম এটা তো পাই নাই, তাহলে তো মিললো না। সবগুলো পড়া থাকলে ওই নামের পাশে যে কোনো একটা পাইলাম, তো এখানে কোনটা আছে আমাকে ম্যাচিং করতে কি করবে, হেল্প করবে। যেমন প্রথমটা কি বলছে, আ টাইপ অফ টমেটো দ্যাট ক্যান রেসিস্ট, দূর কই পড়তেছি, উপরে গেছি কেন এইখানে। আচ্ছা, ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, তার মানে হচ্ছে নাম হচ্ছে 4টা, কোয়েশ্চেন আছে 5টা, তার মানে বুঝতে হবে একজনের ডাবল কথা আছে। Domestication of certain plants could allow them to adapt to future environmental challenges. এই কথাটা কেউ একজন বলবে এই 4জনের মধ্যে, যে ডোমেস্টিকেশন অফ সার্টেন প্ল্যান্টস, নির্দিষ্ট কিছু গাছ, বা হ্যাঁ নির্দিষ্ট কিছু গাছ যদি আপনি ডোমেস্টিকেশন করেন, এইটা কি করতে পারে, could allow them to adapt to future environmental challenges, এটা কি ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জগুলোকে অ্যাডাপ্ট করতে কি করবে, অনুমতি দেবে বা সক্ষম হবে যদি সার্টেন কিছু প্ল্যান্টস ডোমেস্টিকেশন করেন। বুঝতে পারছেন, তো এটা নিয়ে কিছু কেউ একজন বলবে। ওকে, দ্য আইডিয়া অফ গ্রোয়িং, দ্য আইডিয়া অফ গ্রোয়িং অ্যান্ড ইটিং আনইউজুয়াল প্ল্যান্টস, দেখেন growing and eating unusual plants may not be accepted on a large scale, মানে লার্জ স্কেলে অ্যাকসেপ্ট হবে না, may not be accepted। তো এটা সহজ হচ্ছে এইভাবে, এইভাবে মার্ক করলে আরো বেশি সুন্দর হইতো। দেখেন এই যে আনইউজুয়াল প্ল্যান্টস মে নট বি অ্যাকসেপ্টেড অন এ লার্জ স্কেল, এরকম মার্ক করলাম। তাহলে কেউ একজন এটাকে বলবে যে আনইউজুয়াল প্ল্যান্টস লার্জ স্কেলে করা যাবে না, এরকম কিছু একটা বলবে। ইট ইজ নট অ্যাডভাইসেবল, দেখেন নট অ্যাডভাইসেবল, ইট ইজ নট অ্যাডভাইসেবল ফর দ্য ফিউচার ডাইরেকশন অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক। আচ্ছা, ইট ইজ নট অ্যাডভাইসেবল টু বি মেড পাবলিক মানে, মানে পাবলিকলি করে দেওয়া এটা অ্যাডভাইসেবল না, মানে অর্থাৎ গোপন রাখতে বলছে এরকম কিছু একটা। কি ফর ফিউচার ডাইরেকশন অফ সার্টেন রিসার্চ, মানে কিছু কিছু রিসার্চ পাবলিকলি করা দরকার নাই, এরকম সাজেস্ট করতেছে আর কি। প্রেজেন্ট efforts to domesticate on wild fruit are limited by the costs involved. ওকে, বলতেছে অন ওয়াইল্ড ফ্রুট আর লিমিটেড, দেখেন অন ওয়াইল্ড ফ্রুট আর লিমিটেড, কেন লিমিটেড হয়েছে, সীমিত কেন, বাই দ্য কস্ট ইনভলভড, এদের যে কস্ট, সেই কস্টের কারণে, কস্টের দ্বারা একটা ওয়াইল্ড ফ্রুট সীমিত করে প্রেজেন্ট ইফোর্ট করা হয়েছে। তো লাস্টেরটা হচ্ছে হিউম্যানস অনলি মেক ইউজ অফ স্মল প্রপোর্শন অফ দ্য প্ল্যান্ট ফুড অ্যাভেলেবল অন আর্থ, হিউম্যানস অনলি মেক ইউজ অফ এ স্মল প্রপোর্শন অফ দ্য প্ল্যান্ট, হিউম্যান কি করতেছে, ব্যবহার করতেছে কিছু গাছপালা, স্মল প্রপোর্শন অফ দ্য প্ল্যান্ট, কিছু অল্প কিছু পরিমাণ গাছপালার ব্যবহার করতেছে যেগুলার ফুড অ্যাভেলেবল পৃথিবীতে, অল্প কিছু, স্মল প্রপোর্শন অফ প্ল্যান্ট। এবং হিউম্যানস অনলি, দেখেন হিউম্যানস অনলি মেক ইউজ অফ স্মল প্রপোর্শন অফ প্ল্যান্ট। সো মানুষই শুধুমাত্র কিছু নির্দিষ্ট এবং অল্প পরিমাণ, মানে স্মল প্রপোর্শন অফ প্ল্যান্ট ফুড অ্যাভেলেবল অন আর্থ, এই স্মল অল্প কিছু পরিমাণ যে ফুডের গাছপালা অ্যাভেলেবল আর্থ, এটার ব্যবহার শুধুমাত্র মানুষই করে থাকে, মানুষই এটার ব্যবহার করাইতেছে। তো আমরা দেখলাম, এখন হচ্ছে আমি সবচেয়ে যে নামটা, 3 নম্বর কাজ শেষ, তাহলে 1 নম্বর কাজ নামগুলা পড়া, 2 নম্বর কাজ নামগুলা প্যাসেজে খুঁজে বের করা যতবার আসছে।
তার প্রোনাউন সহ। 3 নম্বর কাজ এটাকে মোটামুটি একবার দেখে ফেলা। এবার 4 নম্বর কাজ হচ্ছে যে নামটা সবচেয়ে কম আসছে ওই নামটা আগে পড়বো কেন। চলেন এটার এক্সপ্লেনেশন দেই। ধরেন আপনি কুডলা আছে, প্রথমে আপনি কুডলার দিয়ে শুরু করলেন। তো এখন কুডলার সাপোজ মনে করেন এইখানে যদি এমন হয় যে কুডলার মাত্র একটা একটা ইনফরমেশন এখানে আছে, তাহলে এবার কুডলা আছে কমসে কম 5 থেকে 6 জায়গা। তো আপনি যদি কুডলা দিয়ে শুরু করেন তাহলে এই 5 থেকে 6 জায়গা পড়া যদি লাস্টেরটাই থাকে, তাহলে 6 নাম্বার পড়তে গিয়া তখন আপনি একটা পাইলেন। তার মানে চিন্তা করেন আপনি 6টা পড়ার সময় একটা অ্যান্সারের জন্য ব্যয় করে ফেলছেন। এই জন্য আপনাকে যে নামটা সবচেয়ে কম আছে সেই নামটা আগে পড়তে হবে, কারণ ওইটা কম বার পড়লেই একটা অ্যান্সার হয়ে যাবে। তো ধরেন আপনি এই যে গাও আছে একবার একটা পড়লেন একটা অ্যান্সার পেয়ে গেলেন। তারপর হচ্ছে জোনাথন জনস 2বার আছে 2 জায়গা পড়লে একটা পেয়ে যেতেছেন, তার মানে কি অপশন 2টা কমে গেছে। এরপরে হচ্ছে জয়েস ভেন ই এক, এতে ভেন এক মনে করেন যে 3 জায়গা আছে, এখন এই 3 জায়গা যদি আপনি পড়েন এমন আছে এই জায়গা এর জন্য 2টা বেরোয় যেতে পারে, তাহলে 2টা চলে যেতে পারে। এখন নর্মালি কুডলা অনেকবার বেশি আছে তাই কুডলা 2বার হওয়ার পসিবিলিটি বেশি। তো ধরেন ভ্যান একের জন্য আপনি একটা পেয়ে গেলেন, তাহলে বাকি থাকলো কি 2টা। আর এখানে নাম আছে একটা, তাই চোখ বন্ধ করে না পড়েই আপনি এই কুডলারে বাকি 2টাই দিয়ে দেন, অ্যান্সার হয়ে গেছে। আপনার টাইম সেভ হয়ে গেল। এটা হচ্ছে জাস্ট আপনার ওই মানে চ্যালেঞ্জিং এর সময় যদি টাইম থাকে অবশ্যই ভালো করে পড়েন। আর মানে এটা 100% হবে যদি আপনি এভাবে বাকিগুলো এনশিওর করতে পারেন। বাকি 3টা যদি আপনি এনশিওর করেন যে 3 জনের 3টা, তাহলে বাকি 2টা আছে। আর ওই 3জনের জায়গায় এই 2টা পাওয়া যায় নাই, দ্যাটস মিনস এটা ওই যে কুডলারি, এটা কুলডারি এটা নাকি কুডলা। আপনারা কি বুঝতে পারছেন সিস্টেমটা? জি ভাই, বুঝতে পারছি। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই আপনি যেটা বলছেন সেটা বুঝতে পারছি এবং এটা আপনার সাথে পুরোপুরি সহমত। এখন আমার একটা কিউরিসিটি থেকে একটা কোশ্চেন আসে এরকম, যে ধরি আমি এখানে 4 জনের নাম দেওয়া আছে, হুম। কোনো একজনের নাম গ্যাপ যাইতে পারে কিনা? না, গ্যাপ দেওয়ার সিস্টেম নাই। সিস্টেম নাই না? না, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। গ্যাপ যাওয়ার সিস্টেম নাই, তবে খুবই রেয়ার কেস এরকম আসে যে একজনের নাম নাই। এরকম আছে, আমি পাইছি। ধরেন আমি 11 থেকে 20 পর্যন্ত ক্যামব্রিজ এর মধ্যে একটা বইয়ে মনে হয় একবার না 2বার আমি পাইছিলাম যে 6 জনের নাম দেওয়া আছে। তখন আবার কি 6 জনের নাম দেওয়া আছে এবং ইনফরমেশনও 6টা আছে, কিন্তু একজনের আবার 2টা হয়ে গেছে একজনের একটা হয় নাই। বুঝতে পারছি। তো এটা খুবই রেয়ার, খুবই রেয়ার, খুব কম হয় যে নাই। মোস্ট প্রবাবলি আপনার 99.99%ই সবারই একটা একটা করে মিনিমাম থাকেই। জি ভাইয়া। এখন প্র্যাকটিস করবেন, সমস্যা নেই, আপনারা কয়েকটা বই এটা প্র্যাকটিস করলেই তখনই বুঝতে পারবেন যে আসলে এরকম হয় কিনা। খুবই রেয়ার। ওকে, তো চলেন এখন আমরা চলে যাব হচ্ছে গাওয়ের কাছে, দেখি গাও কি বলছে ওর এখানে, যে আমরা অ্যান্সারটা নিয়ে আসি। এই যে গাও, উই ক্যান ওকে সেইস, ওকে ঠিক আছে, তাহলে এইখান থেকে শুরু হয়েছে ওরটা। We can now mimic the domestication course of major crops like rice, maize, sorghum, or others, says Xiaxia Gao of the Chinese Academy of Science in Beijing. Then we might try to domesticate plants that have never been domesticated. আচ্ছা, কি বলছে তাইলে? ও বলছে we can now mimic the known domestication course. মিমিক মানে কি? মানে হচ্ছে পুনরায় করা আর কি, বলা। মিমিক, ধরেন মিমিক করা মানে কি, ওই যে সাপোজ মনে করেন আপনি একটা গান ছেড়ে দিলেন, এখন গানটা চলতেছে আপনি জাস্ট মুখ মিলাইতেছেন, কিন্তু গানের আম, ওই গান পিছনে যে মিউজিক ছিল ওইটাই চলতেছে, কিন্তু আপনি এমন এমন ভাবে মুখ মিলাইতেছেন যাতে বোঝা যাচ্ছে যে আপনি গাইতেছেন। এটা হচ্ছে মিমিক, ব্যঙ্গমা করা বা তালে তাল মিলানো, এরকম কিছু একটা। তো উই ক্যান নাও মিমিক দ্য নন ডোমেস্টিকেশন কোর্স।
বলতেছে আমরা এখন নাও আমরা এখন করতে পারি মিমিক মানে নন দ্য নন ডোমেস্টিকেশন, যে ডোমেস্টিকেশন অলরেডি আমরা জানি ওই ডোমেস্টিকেশনই আমরা আবার করা শুরু করি, ওই কোর্সগুলাই করি। যেমন যেগুলো হচ্ছে রাইস, মেইজ, সরগাম আর আদার্স, এই ধরনেরগুলো আমরা অলরেডি এগুলাকে আমরা ডোমেস্টিকেট করতে পারি, আমরা এগুলাকে জন্মাইতে পারি। তো আমরা এগুলাই আবার করি। তাই বলতেছে সে সিএক্স গাও অফ দ্য চাইনিজ একাডেমি অফ সায়েন্স ইন বেইজিং, দেন তারপর উই মাইট ট্রাই টু ডোমেস্টিকেট প্ল্যান্টস, তারপরে বলতেছে আমরা আহ, হয়তো করতে পারি, প্ল্যান্ট ডোমেস্টিকেট করতে পারি যেগুলা হ্যাভ নেভার বিন ডোমেস্টিকেটেড, যেগুলা আগে ডোমেস্টিকেট করা হয় নাই। বুঝতে পারছেন, ও এইগুলা বলতেছিল আর কি। তো এখন এরকম কোনো কথা আমরা কি আসলেই পাইছি কিনা যে আমরা যা জানি তাই করি, যেটা জানি না সেটা পরে করবো নি? কোনোটা আসে? হ্যাঁ, সম্ভবত এর হয়ে যেতে পারে, আপনার আপনার কথা সত্য হয়ে যেতে পারে যে এইখানেই হয়তো সিএক্স গাওয়ের নাই কিছু, জানি না। যেহেতু বলছে ইউ ক্যান ইউজ মোর দেন ওয়ান, তার মানে হচ্ছে তো একজন একাধিক হবে, হইতে পারে যে একজন বাদ গেছে, তবে এটা খুবই কম হয়, খুবই কম, খুবই মানে রেয়ার দেখি আমি। তো ঠিক আছে, আমরা সিএক্স গাওকে পাইতাছি না, দুঃখের বিষয়, ওরা কোথাও পাইলাম না, তো আমরা চলে যাচ্ছি কোনোটার সাথে ম্যাচিং আমরা করতে পারতেছি না। আর যদি আপনাদের কাছে কোনোটা মনে হয় যে এটা হইতে পারে, তাহলে সাথে মার্ক করে রাখবেন, পরবর্তীতে তো আমরা আরো অন্যগুলা পড়লে কারেকশন করতে পারবেন। তো আমরা দেখি, আমরা পরেরটায় চলে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে জোনাথন জনস, ওকে চলেন। This approach could boost the use of many obscure plants. Obscure. This approach could boost the use of many obscure plants. মানে এই অ্যাপ্রোচটা কি করতে পারে? বুস্ট করতে পারে অফ মেনি অবস্কিউর প্ল্যান্টস। অবস্কিউর মানে হচ্ছে ধরেন একটু অস্বাভাবিক এরকম। সে জোনাথন জনস অফ দ্য সেইন্সবারি ল্যাব ইন দ্য ইউকে। সো এইখানে আমরা অবস্কিউর প্ল্যান্টস দিয়ে আনইউজুয়াল প্ল্যান্টসকে বোঝাইতে পারি। তারপরে কি বলছে? ইট উইল বি হার্ড ফর নিউ ফুডস। বলছে কিন্তু ইট উইল বি হার্ড, এটা কঠিন হবে, ফর নিউ ফুডস to grow so popular with farmers and consumers that they become new staple crops, he thinks। মানে সে মনে করে যে নতুন একটা ফুড জনপ্রিয় করে তোলা ফার্মারদের কাছে বা যারা খাবে তাদের কাছে এটা অনেক কঠিন হতে পারে। যে দে বিকাম নিউ স্টেপল ক্রপস, মানে তারা একটা নতুন প্রধান খাবার আসতেছে বা হচ্ছে, বা ওই অচেনা ফুডগুলা নতুন স্টেপল ক্রপস হয়ে যাচ্ছে, সে মনে করতেছিল। তার মানে এটার সাথে আমাদের একটা মনে হয় যায়, কোনটা বলেন তো? নিউ ফুড 20. গ্রো পপুলার। হুম, আচ্ছা 20, আচ্ছা, the আচ্ছা। idea of growing and eating unusual plants Unusual may plant. not be accepted on a large scale। সো এই দেখেন, বলছে যে হুম, বলছে আনইউজুয়াল প্ল্যান্টস মে নট বি অ্যাকসেপ্টেড অন এ লার্জ স্কেল। সো এইখানে কিন্তু বলছে দেখেন, ও এটাই হবে দেখেন, দিস অ্যাপ্রোচ কুড বুস্ট দ্য ইউজ অফ মেনি অবস্কিউর প্ল্যান্টস, মানে অবস্কিউর অস্বাভাবিক অচেনা এরকম কিছু প্ল্যান্টকে বুস্ট করে, যে একটা অ্যাপ্রোচের কথা বলছে উপরে। কিন্তু কিন্তু ইট উইল বি হার্ড ফর নিউ ফুডস, মানে নতুন খাবারের জন্য এটা কঠিন হবে টু গ্রো
উৎপাদন করা সো পপুলার, মানে নতুন একটা খাবার গ্রো করা এবং সেটা সো সো পপুলার হবে, এটা অনেক কঠিন। কাদের জন্য? উইথ ফার্মার্স অ্যান্ড কনজিউমার্স, কৃষকের জন্য এবং ভোক্তার জন্য, দুজনের জন্যেই এটা অনেক কঠিন হবে নতুন একটা খাবার জন্মানো এবং জনপ্রিয় করা। দ্যাট দে বিকাম নিউ স্টেপল ক্রপস। প্রশ্ন হচ্ছে এই দেটা কারা? এই দেটাই হচ্ছে আমাদের এইখানের মেইন চাল। এই দেটা যে বুঝতে পারবে সে অ্যান্সার বুঝে ফেলছে অলরেডি। স্যার দে পিপল হবে স্যার। এই জন্যই তো বুঝেন নাই। দে যখন পিপল হয়ে যায় তার মানে আপনি কিছুই বোঝেন নাই, তখন আপনি অ্যান্সার ধরতে পারবেন না। তো আপনার কাছে অ্যান্সার মাথায় আসবে না অ্যান্সার। দে দ্বারা কি বুঝাইছে বলেন কেউ? unusual plants. পার্মানেন্ট। জি, অবস্কিউর প্ল্যান্টস বা ওই ফুডস, ওই ফুডগুলা, এই যে এই ফুডগুলা নিউ ফুডস। এই নিউ ফুডস হচ্ছে দে। নিউ ফুডস বিকাম নিউ স্টেপল ক্রপস। নতুন খাবারগুলা বিকাম হচ্ছে আর কি, বা হয়ে যাচ্ছে নিউ স্টেপল ক্রপস, মানে নতুন প্রধান খাবার। এই নতুন খাবারগুলা নতুন প্রধান খাবার হয়ে যাচ্ছে। এইটা একটু কঠিন হবে কাদের জন্যে? ফার্মার্স এবং কনজিউমারের জন্য এটা অনেক কঠিন হবে। ইট উইল বি হার্ড, কঠিন টু গ্রো সো পপুলার, মানে এটা জনপ্রিয়ভাবে জন্মানো ফার্মার এবং কনজিউমারের জন্য এটা একটু কঠিন হয়ে যাবে যে তাদের জন্য নতুন একটা স্টেপল ফুড আসছে। সো ইট উইল বি হার্ড মানে হচ্ছে মে নট বি অ্যাকসেপ্টেড। সো unusual plants may not be accepted মানে হচ্ছে it will be hard to accept new foods so popular with farmers and consumers, মানে obscure plant যেটা তারা জানে না, যেটা তারা চেনে না, আনইউজুয়াল। বুঝতে পারছেন? এরকম আর কি। এখন এইখানে আপনি ধরেন চায়নাতে গেলেন, চায়নাতে যাওয়ার পরে একটা খাবার আনইউজুয়াল, মানে আপনি কোনোদিন দেখেন নাই, শুনেন নাই, বা শুনছেন কিন্তু খান নাই, এরকম একটা খাবার আপনি চায়নাতে গিয়ে খাইতে পারবেন বলেন? আর ওইটা কি আপনার জনপ্রিয় খাবার হবে? মানে আপনার পছন্দের খাবার হবে ওইটা, যেটা আপনি খান নাই, হঠাৎ করে যে খাইতেছেন? আপনি সহজেই কি ওটার সাথে একবারে, ওরা যেরকম ওদের যেমন জনপ্রিয় খাবার, আপনি কি এটা জনপ্রিয় খাবার খাইতে পারবেন এরকম? যেমন ধরেন ইন্ডিয়ার হায়দ্রাবাদে গেছিলাম, ওইখানে আহ, ইডলি, তারপরে হচ্ছে কি খাবার দেয়, আহ কি কি, আম্বা। হ্যাঁ, সাম্বার, ইডলি, এগুলা দিয়ে ওরা চাইল, বুঝছেন, চাইল রে আমরা যে বাবা পিঠা বানাই না, তো বাবা পিঠার মাঝখানে আমরা তো বিভিন্ন জিনিস দেই, যে আহ কি বলে এটাকে, যে গুড় দেই, নারিকেল, হ্যাঁ, গুড়। অনেক কিছু দিয়ে টেস্ট করি। কিন্তু ওরা এই কিছুই দেয় না, খালি চালের গুঁড়াই বাবা পিঠার মতো বানাইয়া ওটা ডাল দিয়ে ভিজাই খাইতেছে ওই চাইল। আপনি খাইতে পারবেন? একবার দুইবার না হয় শখ করে খাইলেন, আপনার কাছে একবার ওটা কি প্রিয় খাবার হয়ে যাইবো? সো আপনার কাছে এদিকে এটা হার্ড হয়ে যাইবো না, ওটাকে আপনার প্রধান খাবার হিসেবে গ্রহণ করা, ওটা কি হার্ড হয়ে যাবে না আপনার জন্য? এটাই বলছে মে নট বি অ্যাকসেপ্টেড। আপনি হয়তো বা অ্যাকসেপ্ট নাও করতে পারেন যে এটা আপনার প্রধান খাবার এখন থেকে, বাচ্চার সব বাদ, ওইটাই আপনার মেইন খাবার এখন, নাও অ্যাকসেপ্ট করতে পারেন। দ্যাটস ওয়াই এটা বলছে ও। বুঝতে পারছেন? সেই জন্য বোঝাচ্ছে মে নট বি অ্যাকসেপ্টেড মানে হচ্ছে ইট উইল বি হার্ড। তাহলে এটা হচ্ছে আমরা জোনাথন জন্য দিয়ে দিলাম 20 নাম্বার। হুম। এরপরে আমরা হচ্ছে চলে যাব জয়েস ভ্যান এক। ও 3বার আছে, তাহলে ওর কাছে যাই। মিনওয়াইল জয়েস ভ্যান এক, ওকে ঠিক আছে, কি বলছে ওর কথা কই? এই যে স্টেট, আচ্ছা, এই যে ডিসাইডেড টু ইউজ দ্য সেম অ্যাপ্রোচ, এইখান থেকে ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল টু ইউজ দ্য সেম অ্যাপ্রোচ টু ডোমেস্টিকেট দ্য গ্রাউন্ড চেরি অর গোল্ডেন বেরি ফর দ্য ফার্স্ট টাইম।
This fruit looks similar to the closely related Cape gooseberry. আচ্ছা, সে একটা সেম অ্যাপ্রোচ ব্যবহার করে গ্রাউন্ড বেরি বা সরি গ্রাউন্ড চেরি বা গোল্ডেন বেরি কি করতে চাইছিল? আহ, আচ্ছা, গ্রাউন্ড বেরি এবং গ্রাউন্ড চেরি এবং গোল্ডেন বেরিতেও একটা সেম অ্যাপ্রোচ ফর দ্য ফার্স্ট টাইম সে ইউজ করতেছিল, করার সিদ্ধান্ত নিয়েছিল। এই ফ্রুটটা লুক সিমিলার টু দ্য ক্লোজলি রিলেটেড কেপ গুজবেরি, কেপ গুজবেরির মতো সেম। তো যাই হোক, এখানে আমরা কোনো কিছু পাইনি। আহ, বলছে গ্রাউন্ড চেরিস আর অলরেডি ওকে, ground cherries are already sold to a limited extent in the US, but they are hard to produce because the plant has a sprawling growth habit and the small fruits fall off the branches when ripe. When eggs steam, আচ্ছা, তারপরে there is potential for this to be a commercial crop, says Ben Egg, but she adds that taking the work further would be expensive. এই যে দেখেন, দেখেন কি বলছে। She adds that taking the work further would be expensive because of the need to pay for a license for the CRISPR technology and get regulatory approval. So বলছে এটা ফার্দার মানে এই ওয়ার্কটা আরো বাড়ানোর জন্য এটা অনেক বেশি এক্সপেন্সিভ হবে। কেন এক্সপেন্সিভ হবে সেটা বলছে, লাইসেন্স, রেগুলেটরি অ্যাপ্রুভাল, এগুলার জন্য। আর এটা লিমিটেড আকারে, যে গ্রাউন্ড চেরিস আর অলরেডি সোল্ড টু আ লিমিটেড এক্সটেন্ট ইন দ্য ইউএস, বাট দে আর হার্ড টু প্রডিউস বিকজ দ্য প্ল্যান্ট হ্যাজ এ স্প্রলিং গ্রোথ হ্যাবিট। এই যে ফ্রুটটা, এটা কিন্তু ফ্রুট নিয়ে বলতিছে। এই ফ্রুটটার স্প্রলিং গ্রোথ হ্যাবিট আছে। দ্য স্মল ফ্রুট ফল অফ মানে স্মল ফ্রুটগুলো ঝরে পড়ে যায়। ফল অফ দ্য ব্রাঞ্চেস ওয়েন রাইপ, যখন একটু পাকা শুরু করে পাকে তখন এগুলা ঝরে ঝরে পড়ে যায়। তো এই জন্যে এটা মানে তারা লিমিটেড আকারে আহ, মানে এই করে, চাষ করে বা লিমিটেড আকারে বিক্রি বিক্রি হয়। সো এটার একটা, যদি এটা আগে আরো অনেক ফলন বাড়াইতে হয় বা আরো ফার্দার এটাকে প্রডিউস করতে হয়, তাহলে এটা এক্সপেন্সিভ হয়ে যাবে, তাই লিমিটেড আকারে করে। সেরকম একটা কথা তো পাইছিলেন মনে হয় আপনারা, নাকি? 22. 22, present efforts to domesticate on wild fruit are limited by the cost involved. তাহলে এটা কি জয়েস ভেন এক? আচ্ছা, তারপরে চলেন আমরা এবার বাকি আছে কুডলা। এখন কুডলা তো তিনটা বাকি থাকলো, তাহলে কুডলার কি তিনটা হইব? কেন গাওয়ের তো আমরা কোনোটা শিওর দিতে পারছিলাম না। They are quite tasty, says Kudla, a little bit strong and very aromatic. এই লাইন দিয়ে কি কোনোটা আছে? এখানে নাই মনে হয়। হুম, স্যার আচ্ছা, নাই। স্যার আমাকে 22টা আরেকবার একটু বুঝে দিবেন স্যার। কোনটা? 22 যেটা আর কি। ভেনেক উম, ভেনেক। হ্যাঁ, আচ্ছা, ভেনেক। আপনি আমাকে জাস্ট এতটুকু বলেন যে কোন জায়গাটা আপনার কাছে অস্পষ্ট মনে হয়েছে, বা কোন জায়গাটা আপনি মানে ধরতে পারেন নাই, তাহলে তো আমার জন্য ইজি মানে হবে আহ, আপনার। মানে এটা উড বি এক্সপেন্সিভ আর ওখানে বলছে লিমিটেড, বাট এখানে হুম, মানে লিমিটেড ব্যাপারটা আমি না, এখান থেকে বুঝতে পারি না উড কি বি লিমিটেড। এক্সপেন্সিভ, না, উড বি এক্সপেন্সিভের জন্য বলছে কস্ট ইনভলভড। কস্ট ইনভলভড। হ্যাঁ, বলছে যে এটাকে লিমিটেড আকারে করা হইতেছে, এটার কারণ হচ্ছে কস্ট ইনভলভড। এখন ওই কস্ট ইনভলভড এর কস্ট বেশি থাকার কারণে, কস্ট যুক্ত থাকার কারণে তারা এটাকে বেশি পরিমাণে করতেছে না। কারণ হচ্ছে এটার ভিতরে এক্সট্রা কস্ট আছে। কি কস্ট? ওই যে লাইসেন্স, রেগুলেটরি অ্যাপ্রুভাল, CRISPR টেকনোলজি জন্য যে লাইসেন্স লাগে সেটার জন্য এক্সট্রা তো কস্ট লাগে। কিন্তু
এটা তো লিমিটেড আকারে করা হইতেছে কারণ এটা ঝরে যায়। এই যে দেখেন কি বলছে, গ্রাউন্ডবেরিজ আর অলরেডি সোল্ড টু আ লিমিটেড এক্সটেন্ট ইন দ্য ইউএস, মানে কি অল্প পরিমাণে বিক্রি করা হয় ইউএসএ। বাট দে আর হার্ড টু প্রডিউস, মানে কি যদিও দেখেন ওদেরকে লিমিটেড আকারে বিক্রি করা হয় কিন্তু ওরা বলতেছে দে আর হার্ড টু প্রডিউস, মানে এই গ্রাউন্ড চেরিজকে উৎপাদন করা কঠিন কেন? বিকজ দ্য প্ল্যান্ট হ্যাজ এ স্প্রলিং গ্রোথ। স্প্রলিং মানে কি বলেন? গ্রোথ মানে ইস- ভালো, স্পলিং মানে হ্যাঁ, যায় না স্যার। স্প্রলিং বলতে পারেন যে আপনার ধরেন আহ কি বলে এটা, ছড়াই পড়া, মানে ওই যে দেখেন না আহ স্প্রিট টাইপ, স্প্রিট। একটু ঘুরায় ঘাড়ায় আর কি, ছড়িয়ে পড়ে এরকম আর কি। ওই যে গোল গোল থাকে না একটু ই করে আর কি, মানে কি বলে আঁকা বাঁকা এদিক দিয়ে, মানে মানে কি বলে ঝাপসা আকারে হয়ে যাওয়া গোল এরকম, মানে আছে না কিছু গাছ আছে সোজা লম্বা হয়ে আছে বড় আছে, এরকম না। এটা আঁকা বাঁকা তেড়া, এদিক দিয়ে ঝুঁকে পড়ছে ওদিক দিয়ে ঝুঁকে জি পড়ছে, বুঝছি, জি এরকম আর বুঝছি। কি। তো লতা বা এরকম, লতা তো এরকম লতা লতা হওয়ার পাতা। কারণে অ্যান্ড দ্য স্মল ফ্রুটস, একদম ছোট ছোট ফল, ফল অফ দ্য ব্রাঞ্চেস, মানে ব্রাঞ্চ থেকে ঝরে পড়ে যায়। ওয়েন রাইপ, মানে যখন একটু পাকে তখনই মনে করেন ঝরে পড়ে যায়। এই জন্য তাদেরকে লিমিটেড আকারে উৎপাদন করে। আবার এটা উৎপাদন করার জন্য আরো এখন এটা কি বলতেছে, শি অ্যাডস দ্যাট টেকিং দ্য ওয়ার্ক ফার্দার, এখন এইগুলাকে যদি আপনি আরো অনেক বেশি পরিমাণে প্রডিউস করার চিন্তা ভাবনা করেন সেটা এক্সপেন্সিভ হয়ে যাবে। না, এতটুকু বুঝছি, মানে মানে কস্ট ইনভলভ আর উড বি এক্সপেন্সিভ এটার মধ্যে, মানে এটার মানে প্যারাপেসটা বুঝছি, বাট লিমিটেড এর কি কোনো প্যারাপেস দিছে এখানে বা এই বুঝার জন্য কোনো চান্স লিমিট আছে এখানে? বলেই দিছে, এই যে টু আ সোল টু আ ও লিমিটেড আচ্ছা, হ্যাঁ, এক্সটেন্ট। লিমিটেড। জি স্যার, বুঝছি স্যার। যদিও বুঝতে নামের পাশে পেরেছি। পড়তে হয়, যদিও এইখানে আমরা তো পড়বো যে এই নামের পাশে, আমরা তো এগুলা পড়বো না নামের পাশে, কিন্তু নামের পাশে যখন পড়লাম টেকিং দ্য ওয়ার্ক ফার্দার উড বি এক্সপেন্সিভ বিকজ অফ দ্য নিড টু পে, যখন এটা দেখলাম তখন আমি এই যে এটা দেখি টেকিং দ্য ওয়ার্ক ফার্দার, মানে কি তার মানে আপনার ওরা যতটুকু করতেছে লিমিটেড আকারে করতেছে, এখন এটাকে যদি আরো বেশি ফার্দার করতে চায় তখন এটা এক্সপেন্সিভ হয়ে যাবে, তখন কস্ট ইনভলভড আসবে। এটা দিয়ে বুঝতে হবে, তারপর যদি কেউ না বুঝেন তখন উপরে একটা লাইন আগে আগে পরে একটা লাইন পড়তে হয় এরকম আর কি। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা এখন চলে আমরা এই যে এখানে কি বলছে, দিস কুড ট্রান্সফর্ম হোয়াট উই ইট সেজ জর্জ কুডলা। ওকে, কি বল, দেয়ার আর 50,000 edible plants in the world but 90% of our energy comes from just 15 crops। দুনিয়াতে 50,000 এডিবল প্ল্যান্টস আছে, 90% অফ আওয়ার এনার্জি, আমাদের বডির 90% এনার্জি আসে হচ্ছে কোথা থেকে? মাত্র 15টা ক্রপস থেকে। বুঝতে পারছেন? এইটা বলছে তো এইখানে তো আর ওই তাহলে নাই, এখানে নাই, এইখানেও নাই, তারপরে আর কোথায় আছে? কুডলা। লাস্ট লাইনে আছে ভাইয়া, লাস্ট লাইনে আছে। বাট কুডলা ডিডেন্ট ওয়ান্ট টু রিভিল হুইচ স্পিসিস ওয়ার, এই দেখেন একটা পাওয়া গেছে। Kudla didn't want to reveal which species were in his team sites because CRISPR has made the process so easy. Anyone with the right skills could go to their lab and do this. এর দ্বারা কি বোঝাইলো? ডিডেন্ট ওয়ান্ট টু রিভিল, তার মানে সেটা প্রকাশ করতে চাচ্ছিল না। তো এই জন্য কি হইলো, ইট ইজ নট অ্যাডভাইসেবল ফর দ্য ফিউচার ডাইরেকশন অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক। It is not advisable for the future direction of certain research to be made public, or renewable say didn't want to reveal, সেটা পাবলিকলি করতে চাচ্ছিল না, মানে হচ্ছে কি রিভিল করতে চাচ্ছিল না। বুঝতে পারছেন? তো
তো এইটাকে আমরা এ দিতে পারি। আচ্ছা, তারপরে এইটা দ্বারা মনে হয় এই ভাইয়া 23 আগে যেটা নম্বরে পড়লাম ভাইয়া, যেটা ওই যে 50,000 এডেবল প্লান্টস, এটাও এ, হ্যাঁ এটাই দিচ্ছি এটাও এই কি যে। এ হয় ভাইয়া? হ্যাঁ এটাই দিচ্ছি এই যে এ দিছি। স্মল স্মল 23 পোর্শন। নম্বর, জি জি জি। 23 নম্বরে এ, এ কুডলা কেন, হিউম্যানস অনলি মেক ইউজ অফ স্মল প্রপোর্শন, মানে হচ্ছে অনলি 15%। হিউম্যানস অনলি মেক ইউজ অফ আ স্মল প্রপোর্শন অফ প্ল্যান্ট ফুড অ্যাভেলেবল অন আর্থ। প্ল্যান্ট ফুড অ্যাভেলেবল অন আর্থ, দুনিয়াতে 50,000 এডিবল প্ল্যান্টস আছে দেখেন, দুনিয়াতে 50,000 এডিবল প্ল্যান্টস আছে, কিন্তু হিউম্যান অনলি মেক ইউজ অফ স্মল প্রপোর্শন, মানে হচ্ছে কি মাত্র 15টা ক্রপস, 15টা ক্রপস ইউজ করে 90% এনার্জির জন্য। তার মানে এটা হচ্ছে যে হিউম্যানস ওনলি মেক ইউজ অফ আই স্মল প্রপোর্শন অফ ফুড প্ল্যান্টস অ্যাভেলেবল অন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে 50,000-এর থেকে মাত্র 15টা ক্রপস, তাহলে এটা হচ্ছে স্মল প্রপোর্শন। বাকি আছে আর একটা, এটা হচ্ছে domestication for certain plants could allow them to adapt to future environmental challenges. এইটা কোথায় আছে? ভাইয়া, প্যারাগ্রাফ ইতে গাওয়ের একটা কথা আছে, এটা দাগানো হয় নাই। তাই, কে- জি। এক্স্যাক্টলি, এই দেখছেন গাওয়ের একটা কথা আছে। By choosing wild plants that are drought or heat tolerant, we could create crops that will thrive even as the plant warms. Exactly, এটাই। বুঝতে পারছেন, এই যে একটা বাদ গেছে, এই জন্য ভালো করে খুঁজতে হয়। বলছে বাই চুজিং ওয়াইল্ড প্ল্যান্ট গুলাকে চুজ করার মাধ্যমে, যেগুলা আর ব্রড অর হিট টলারেন্ট, যেগুলো হচ্ছে ব্রড না, ড্রট মানে খরা, খরার মধ্যেও বেঁচে থাকে। হিট টলারেন্ট মানে প্রচন্ড হিট গরমের মধ্যেও সে সহ্য করে টিকে থাকতে পারে, এগুলা চুজ করা করে উই কুড ক্রিয়েট, আমরা ক্রিয়েট করতে পারি ক্রপস, মানে আমরা ক্রপস বানাতে পারি বা ক্রিয়েট করতে পারি, যেগুলা উইল থ্রাইভ, মানে যেগুলা কি করবে, টিকে থাকবে, ইভেন অ্যাজ দ্য প্ল্যানেট ওয়ার্মস, মানে প্ল্যানেট গরম হয়ে গেলে এগুলা টিকে থাকবে। তার মানে কি ফিউচার চ্যালেঞ্জ, মানে কি ফিউচার চ্যালেঞ্জ হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ। এটাই হচ্ছে আপনার এই যে এটা ডোমেস্টিকেশন অফ সার্টেন প্ল্যান্টস, মানে হচ্ছে বাই চুজিং ওয়াইল্ড প্ল্যান্টস। সার্টেন মানে নির্দিষ্ট প্ল্যান্ট, ওটাই হচ্ছে ওয়াইল্ড প্ল্যান্টস। কুড অ্যালাউ দেম টু অ্যাডপ্ট, সেটা কি অ্যাডপ্ট করতে পারে ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। ফিউচার এনভায়রনমেন্টাল যে চ্যালেঞ্জ, এই যে ওয়ার্ম প্ল্যান্ট, তো কি ওয়ার্মার প্ল্যান্টস মানে হচ্ছে আহ, গ্রহ যে আরো বেশি গরম হয়ে যাবে ওই সময়ের যে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, ওগুলাকে অ্যাডপ্ট করার জন্য এই ওয়াইল্ড প্ল্যান্টসকে কি করা উচিত, ডোমেস্টিকেট করা উচিত। তো এটা হচ্ছে বি, হয়ে গেল। সবাই কি বুঝতে পারছেন এখন? সবাই কি বুঝছেন? জি। দেখেন তো আর আছে কিনা এই এই বইয়ে। এর নিচে যায় না কেন? হুম, এত স্লো হইলো কেমনে? আপনারা দেখেন এই বই আর আছে কিনা। আমার এখানে স্লো কাজ করে। নাই মনে হয়, তাই না?
নাই তো, পাচ্ছি না। এটা যদি না থাকে তাহলে আরেকটা বইয়ে যান, 16তেও দেখলাম মনে হইলো নাই, তাহলে 15তে দেখেন বা 18তে দেখতে পারেন। এই বইয়ে আর মনে হয় নাই। পাইছেন কোনো বইয়ে? ভাইয়া 15তে আছে। পেজ নাম্বার বলেন। প্যাসেজ, টেস্ট 1 প্যাসেজ 3। তাহলে ক্যামব্রিজ 15-এ যান, টেস্ট অন প্যাসেজ 3-তে যান। He referred to the use of the form consultants. He referred to the relevance of the form of the transport use. Describe feelings of coming back home after a long journey. কত নম্বর পেজ বলছিলেন? 27 নম্বর পেজ স্যার। হুম 27, ওকে। 29 নম্বর পড়ে, 29 নম্বর। 27 নম্বর পেজ। নির্দেশ দেখেন স্যার। ও 27 নম্বর পেজ। জি। পিটার ফ্লেমিং। করেন করেন আমার এখানে তো 27 নম্বর। করেন করেন। For the better specific groups of people, before we repeat, need consider learning about oneself as essential part of exposure. We define exposures as being both unique and mentalist Chris Bonington and Robin Humberton's Novel.
The first leading mountaineer, and exploration was to be found the act of physical touching the unknown. Yet to have gone somewhere new.
কি অবস্থা বলেন, শেষ হয়ে গেছে? কি বলেন, শেষ হয় নাই? চলেন দেখি কতটুকু হয়েছে। আহ প্রথমে নামগুলো আমরা পড়ে নিচ্ছি: পিটার ফ্লেমিং, র্যান ফিয়েন্স, ক্রিস বনিংটন, রবিন হ্যানবারি টেনিসন, উইলফ্রেড থেসিগার। এই হচ্ছে নামগুলা পড়লাম। এবার নামগুলা প্যাসেজে খুঁজে বের করতে হবে। তো আপনারা কি নামগুলা প্যাসেজে খুঁজে বের করছেন? হুম। জি ভাই। ভেরি গুড। কোন প্যারা থেকে নাম শুরু হয়েছে প্রথমে? কাকপেড়া থেকে। থার্ড প্যারা থেকে। থমাস হার্ডি। থমাস হার্ডি কি আমাদের আছে? না ভাইয়া, প্যারা নাই। বলতে এটা থমাস হার্ডি পিটার নাই। ফ্লেমিং। 5 পিটার পিটার নাম্বার। ফ্লেমিং থেকে, ফ্লেমিং আছে। আচ্ছা, এক্সপ্লোরার অ্যান্ড ট্রাভেল রাইটার পিটার ফ্লেমিং পাওয়া গেছে। তারপরে তার প্রোনাউন টোনাউন আছে কিনা? এই যে হি হ্যাজ লেফট, ওই এক লাইনে ওইটাই। এই যে হুটাও কিন্তু পিটার ফ্লেমিং। এই যে হু হ্যাজ ফর উইকস অর মান্থস সিন হিমসেলফ অনলি অ্যাজ এ পিউনি। সো আচ্ছা, তারপরে কি লেখছে এখানে? আর নাই। হুম। তারপরে ইন দিস বুক অ্যাবাউট দ্য এক্সপ্লোরেশন অফ আর্থ সারফেস, তাহলে সে একটা বই লিখছিল মনে হয়। তো সেই বইয়ের কথাটা এখানে বলছে, মার্ক করে রাখলাম, দেখবো পরে। আচ্ছা, এই যে ইন দিস বুক দ্য এক্সপ্লোরেশন অফ দ্য আর্থ সারফেস আই হ্যাভ কনফাইন্ড মাইসেলফ টু দোজ হুজ ট্রাভেলস ওয়ার রিয়েল অ্যান্ড হু অলসো এইমড এট মোর দ্যান প্রপোজাল পার্সোনাল ডিসকভারি। এটা আমি জানি না এখানে কাকে নির্দেশ করতেছে, মার্ক করে রাখলাম, পরে দেখমুনি। এটা মনে হয় রাইটার, পিটার ফ্লেমিং না। তো দেখলাম না কিছু। র্যান ফিয়েন্স। হুম। ক্রিস বনিংটন। রবিন রব হেনরি। হ্যানবারি টেনিসন। হুম। ওয়াইল্ড থিজার আছে লগে, ওয়াইল্ড ফ্যাট থিজিগে। হুম। উইলফ্রেড থেসিগার। ইফ আউটগন অ্যাক্রস, এটা কে বলতেছে কে জানে? টু হিম, এই যে টু হিম, টু হিম কার কথা বলছে? উইলফ্রেড থেসিগার।
টু হিম প্রোনাউন উইলফ্রেড থেসিগার। আর না ভাই, ওইখান থেকে উত্তর হবে। নিচে আর নাই। জি না ভাই। আর নাই। ওকে, তো চলেন আমরা এইখানে অনেক জটলা আছে, এই জায়গা ছোট ছোট আছে, এখান থেকে আমরা শুরু করি। সো শুরু করি আমরা র্যান ফিয়েন্স থেকে, কি বলছেন? হিয়ার ইজ হাউ সাম, ও আচ্ছা আমরা তো কোয়েশ্চেন গুলা পড়ে আসলাম না, একবার দেখা উচিত ছিল। হি রেফার্ড টু দ্য রেলিভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউজ। আচ্ছা, ট্রান্সপোর্ট কিরকম ট্রান্সপোর্ট ইউজ করতো সেই ট্রান্সপোর্টের রেলিভেন্স নিয়ে কেউ বলবে। হি ডিসক্রাইবড ফিলিংস অন কামিং ব্যাক হোম। ওকে, ফিলিংস অন কামিং ব্যাক হোম মানে বাড়িতে ফিরে আসলে কিরকম ফিলিংস লাগে, লং জার্নি করে আসলে সেই ফিলিংস নিয়ে বলবে। হি ওয়ার্ক ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপস অফ পিপল, স্পেসিফিক গ্রুপের বেনিফিট নিয়ে কাজ করবে কেউ একজন। হি ডিড নট কনসিডার লার্নিং অ্যাবাউট অন সেলফ অ্যান এসেনশিয়াল পার্ট অফ এক্সপ্লোরেশন। ডিড নট কনসিডার মানে সে মনে করে না, কনসিডার বিবেচনা করে না, যে করেছিল না, যে লার্নিং অ্যাবাউট অন সেলফ নিজের সম্পর্কে জানা বা নিজের সম্পর্কে কোনো কিছু খুঁজে বের করা, এটা এক্সপ্লোরেশনের এসেনশিয়াল পার্ট না। বুঝতে পারছেন? মানে ধরেন আপনি নিজের জন্য দেশ বিদেশ ঘুরে বেড়ালেন, নিজেকে চিনলেন, নিজের সব কিছু খুঁজে বের করলেন, দিস ইজ নট এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন হচ্ছে আপনি নিজে কোনো কিছু ঘুরে কিছু ইনফরমেশন তথ্য যা অন্যদের উপকারে ছড়িয়ে দিতে পারবেন, দিস ইজ এক্সপ্লোরেশন। তাই বলতেছে হি ডিড নট কনসিডার লার্নিং অ্যাবাউট অন সেলফ অ্যান এসেনশিয়াল পার্ট অফ এক্সপ্লোরেশন, তাই বলতেছিল। হি ডিফাইন্ড এক্সপ্লোরেশন অ্যাজ বিং বোথ ইউনিক অ্যান্ড ভ্যালু টু আদার্স। এ দেখছেন এক্সপ্লোরেশন কি, এক্সপ্লোরেশন সে সংজ্ঞা করছে, এক্সপ্লোরেশন হচ্ছে ইউনিক সেরা এবং ভ্যালু টু আদার্স, যেটা এবং ইউনিক হচ্ছে সেরা, এটা একটা আলাদা রকম জিনিস, এবং ভ্যালু টু আদার্স অন্যদের জন্য মূল্য রয়েছে, এটা হচ্ছে এক্সপ্লোরেশন। ঠিক আছে, তো চলেন আমরা র্যানফিয়েন্স এটা দেখে আসি। র্যানফিয়েন্স এক্সপ্লোরার্স ডিফাইন দ্য ওয়ার্ল্ড। ওকে, র্যানফিয়েন্স ডিফাইন ওয়ার্ল্ড, হি কি বলছে, র্যানফিয়েন্স ডাবেড দ্য গ্রেটেস্ট লিভিং, ডাবড দ্য গ্রেটেস্ট লিভিং এক্সপ্লোরার সেইড। ওকে, তিনি একজন গ্রেটেস্ট লিভিং এক্সপ্লোরার মানে জীবিত এক্সপ্লোরার, তিনি তিনি বলছেন অ্যান এক্সপ্লোরার ইজ সামন, একজন এক্সপ্লোরার হচ্ছে এমন একজন হু হ্যাজ ডান সামথিং, যে কিছু একটা সম্পূর্ণ করেছে, দ্যাট নো হিউম্যান হ্যাজ ডান, যেটা অন্য হিউম্যান করে নাই এখনো, বিফোর আগে করে নাই। অ্যান্ড অলসো এবং আরও, ডান সামথিং এবং এমন কিছু করেছে, সায়েন্টিফিক্যালি ইউজফুল যেটা বৈজ্ঞানিকভাবে অনেক উপকারী। তার মানে বলছে যে সে, র্যানফিন্স বলছে এক্সপ্লোরেশন এমন একটা জিনিস যা কেউ একজন কিছু একটা করছে যেটা আগে কেউ করে নাই এবং সেটা সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে অনেক উপকারী। আচ্ছা, এরকম কোন জিনিস কি আমাদের আছে, পাইছি আমরা? 37, 37। 37, 37, হ্যাঁ। 37 এক্সপ্লোরেশন রে ডিফাইন করছে বোধ ইউনিক মানে সেরা। ইউনিক কখন হয়, যখন অন্য কেউ, কমন মানে কি আমরা বলি কমন মানে সবাই, ইউনিক মানে আপনি আগে পরে এরকম খুব দেখেন নাই বললেই চলে আর কি, ইউনিক এটাকে বলে ইউনিক মানে একটু আলাদা। এবং আনকমন। ভ্যালু টু আদার্স, ভ্যালু টু আদার্স মানে কি, উপকারী, অন্যদের জন্য উপকারী, সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে উপকারী মানে ভ্যালু টু আদার্স। তারপরে চলেন, এরপরে বলছে হচ্ছে ক্রিস বনিংটন আ লিডিং মাউন্টেইনার felt exploration was to be found in the act of physically touching the unknown. Okay, you have to have gone somewhere new. Then Robin Henbury Tennyson, a campaigner on behalf of remote so-called tribal peoples, দেখেন রবিন হ্যানবারি টেনিসন
একজন ক্যাম্পেইনার অন বিহাফ অফ রিমোট সো কল ট্রাইবাল পিপলস। সে ক্যাম্পেইন করছিল অন বিহাফ অফ মানে কাদের পক্ষে? রিমোট সো কল ট্রাইবাল পিপলসদের পক্ষে। আর ট্রাভেলার সিম্পলি রেকর্ড ইনফরমেশন অ্যাবাউট সাম ফার অফ ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ডের থেকে বিচ্ছিন্ন এরকম জায়গায়, অ্যান্ড রিপোর্টস ব্যাক এবং রিপোর্ট দিচ্ছিল। বাট অ্যান এক্সপ্লোরার চেঞ্জেস দ্য ওয়ার্ল্ড, বুঝতে পারছেন? তো সে আসলে রবিন হ্যানবারি টেনিসন কাজ করতেছিল রিমোট সো কল ট্রাইবাল পিপলদের জন্য, তার মানে কি এদের বেনিফিটের জন্য কাজ করতেছিল। তাহলে কোনটা হইতে পারে? 35। 35। দেখেন 35 বলছে কি, ওয়ার্ক ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপস অফ পিপল মানে সো কল্ড রিমোট ট্রাইবাল পিপলস, মানে স্পেসিফিক ট্রাইবাল মানে কি উপজাতি, উপজাতি কিছু মানুষদের নিয়ে তাদের বেনিফিটের জন্য কাজ করতেছিল, তাদের ক্যাম্পেইন করতেছিল। ওকে, তারপরে এখানে উইলফ্রেড থেসিগার হু ক্রস অ্যারাবিয়াস এমটি কোয়ার্টার ইন 1946। উইলফ্রেড থেসিগার অ্যারাব কি লেখছে, অ্যারাবিক নাকি অ্যারাবিস মানে ধরেন আরবের ইকুইটি এমটি কোয়ার্টার ক্রস করেছিল 1946 সালে, অ্যান্ড বিলংস টু অ্যান এরা অফ আনমেকানাইজড ট্রাভেল। দেখেন আনমেকানাইজড, মেকানাইজড ট্রাভেল মানে যেগুলো যে চাকা আছে গাড়ি ঘোড়া, আনমেকানাইজড ট্রাভেল মানে হচ্ছে যেগুলা চাকা বা এরকম যন্ত্র না, যান্ত্রিক না। আনমেকানাইজড ট্রাভেল নাও লস টু দ্য রেস্ট অফ আস, যেটা আমাদের জন্য এখন হারিয়ে গেছে, নাই। বুঝতে পারছেন? তাহলে আনমেকানাইজড ট্রাভেল দিয়ে সে চলাফেরা করছে, সেগুলা পরে বলছে আউট গন অ্যাক্রস বাই ক্যামেল, উট দ্বারা, ওয়েন আই কুড হ্যাভ গন বাই কার। বুঝতে পারছেন? সে কি করছে, ক্যামেল দ্বারা, উটের দ্বারা যাইতো। তাহলে কি এটা এক ধরনের, কি বলেন তো এখানে কোনটা? ট্রান্সপোর্ট ইউজ। 33। ডি মানে একটাই ট্রান্সপোর্ট হচ্ছে। ইউজড, আনমেকানাইজড ট্রাভেল। সে আরবের এক কোয়ার্টার মানে কি এমটি কোয়ার্টার ক্রস করছিল ক্যামেলের দ্বারা, সেটা কি আনমেকানাইজড ট্রাভেল মানে এক ধরনের ট্রান্সপোর্ট ইউজ, সে ওইটাই তার ট্রান্সপোর্ট ছিল তখন। তারপরে চলেন, 3টা হয়ে গেল, এরপরে বাকি আছে কে? এই যে টু হিম, টু হিম কি বলছে? টু হিম এক্সপ্লোরেশন meant bringing back information from a remote places regardless of any great self discovery। এই টু হিম কে? টু হিম হচ্ছে উইলফ্রেড থেসিগার, কারণ লাস্ট যে নামটা পাইছি সেটা হচ্ছে উইলফ্রেড থেসিগার। ওকে, তো উইলফ্রেড থেসিগার কি বলছে? উইলফ্রেড থেসিগারের কাছে এক্সপ্লোরেশন মানে হচ্ছে ব্রিঙ্গিং ব্যাক ইনফরমেশন, মানে ইনফরমেশন নিয়ে আসা ফ্রম আ রিমোট প্লেস, একটা রিমোট দূরবর্তী জায়গা থেকে, রিগার্ডলেস অফ এনি গ্রেট সেলফ ডিসকভারি মানে সেলফ সেলফ ডিসকভারি ছাড়া, সেলফ ডিসকভারি ছাড়াই সে একটা রিমোট প্লেস থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসছে, মানে এটা তার সেলফ ডিসকভারি হোক আর নাই হোক, রিগার্ডলেস অফ এনি প্রবলেম, প্রবলেম হোক বা নাই হোক, রিগার্ডলেস অফ এনি গ্রেট সেলফ ডিসকভারি, তার আত্ম মানে ডিসকভারি বা উদ্ভাবন বা এরকম যাই হোক, সেলফ ডিসকভারি, তার সেলফ ডিসকভারি হোক বা না হোক, সে রিমোট প্লেস থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসছে, দিস ইজ এক্সপ্লোরেশন। বুঝতে পারছেন? তার ডিসকভারি হোক বা নাই হোক, তার মানে হচ্ছে হি ডিড নট কনসিডার লার্নিং অ্যাবাউট অন সেলফ অ্যান এসেনশিয়াল পার্ট অফ এক্সপ্লোরেশন। মানে সে যখন সেলফ ডিসকভারি করলো, সে অনেক কিছু জানতে পারছে, কিন্তু তাহলে সে অনেক কিছু শিখছে না? ধরেন আপনি কোথাও একটা পাহাড়ে গেছেন, তো ওইখানে গিয়ে সবকিছু দেখছেন, তার মানে আপনি শিখছেন না? তো লার্নিং অ্যাবাউট অন সেলফ, আপনি আপনার মানে নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন, আপনি কোথায় গেছেন, কি শিখছেন, এটা কি জানতে পারলেন না আপনি? তো এইটা সে এসেনশিয়াল পার্ট অফ এক্সপ্লোরেশন ধরে নাই। এই জন্য বলছে
সেলফ ডিসকভারি, রিগার্ডলেস অফ এনি গ্রেট সেলফ ডিসকভারি, একটা বিশাল সেলফ ডিসকভারি হোক বা নাই হোক, কিন্তু সে রিমোট প্লেস থেকে ইনফরমেশন নিয়ে আসছে, দ্যাট ইজ এক্সপ্লোরেশন। তাহলে এটা হচ্ছে কি উইলফ্রেড থেসিগার। আমরা কি দিলাম? আচ্ছা, এই যে ট্রান্সপোর্ট ইউজটাও তো উইলফ্রেড থেসিগার মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, 33 নম্বরই ছিল। ই, তাহলে আমরা রবিন হ্যানবারি টেনিসন, এটা তো ডি হবে মনে হয়। আমি তো ভুল মার্কিং করছি মনে হয়। স্পেসিফিক গ্রুপ অফ পিপল নিয়ে কাজ করছিল কে? এই যে রবিন হ্যানবারি টেনিসন হচ্ছে কাজ করছিল, আমি তো ক্রিস বনিংটনটা দিয়ে দিছি। ক্রিস বনিংটন নাই এখানে মনে হয়। তাহলে হয়ে গেছে চারটা, বাকি আছে কি একটা? কোনটা? ফিলিংস কাম ব্যাক, এটা পিটার ফ্লেমিং। 34-এর এ কেন? কারণ আমরা ক্রিস বনিংটন পড়ছি, ওইখানে কিছু নাই। ক্রিস বনিংটন নিয়ে কোনো কিছু বলা নাই, আমরা পড়ছি অলরেডি, এখানে ক্রিস বনিংটনের কিছু বলা নাই। তাহলে পিটার ফ্লেমিং এরটা বলা আছে, দেখেন এই যে পিটার ফ্লেমিং টক্স অফ দ্য মোমেন্ট when the explorer returns, দেখেন রিটার্নস টু দ্য এক্সিস্টেন্স মানে তার অস্তিত্বে ফিরে আসে। হি হ্যাজ লেফট বিহাইন্ড উইথ হিজ লাভড ওনস, মানে সে ফেলে রেখে গেছিল তার প্রিয় জিনিসের সাথে, প্রিয় কিছুর সাথে, প্রিয়দের সাথে। বুঝতে পারছেন? সে বলতেছিল আর কি। ক্লিয়ার সবাই? জি ভাই। হুম, আগামী ক্লাসেও আমরা এগুলা দেখবো, প্লাস হচ্ছে আগামী ক্লাসে আমরা স্পিকিং এর কিউ কার্ড দেখবো। আমাকে মনে করাই দিয়েন ক্লাসের শুরুতেই, স্পিকিং এর কিউ কার্ড দেখবো আমরা আগামী দিন ইনশাল্লাহ। কি করছি? আগামী দিনই আমরা দেখবো এগুলা। কিউ কার্ড হচ্ছে কোন একটা টপিক সম্পর্কে 2 মিনিট বলা, ক্লু। 2 মিনিট? হুম, স্পিকিং কি দেয়া ছিল বলেন? আজকে স্পিকিং হয়নি ভাই। লুজিং থিংস, মেমোরি, ক্রাউডেড প্লেস, এগুলো দেয়া ছিল। আজকে পড়া হয়নি ভাই, স্পিকিং করা প্র্যাকটিস হয়নি। বাকিদের বলেন, বাকিরা কি বলেন? ভাই নেন ভাই। আর আমারও হয়ে গেছে। ঠিক আছে, যে দিবেন সে আসেন, যারা দিবে না তাদের জন্য তো আর আপনি বসে থাকতে পারেন না, তাই না? আসসালামু আলাইকুম ভাই। Okay, let's start with losing things. ওকে ভাই। Do you often lose things? Uh, lose means forget. You mean forget? Okay. Uh, could you repeat it again, sir? No, Okay. very hard. Well, sir, in my whole life, I have lost a lot of things, but specifically, few days ago, I lost my books.
So that's why I feel very sad that time. প্রথম কোশ্চেনে এত মানে আনসার্টেনিটি কেন বুঝলাম না আমি। ফার্স্ট লসিং মানে বিষয়। লুজ মানে হারিয়ে ফেলা, লস্ট, লস্ট এর প্রেজেন্ট ফ্রম লুজ। প্রথমেই যদি আপনি ট্র্যাক আউট হয়ে যান, পরবর্তীতে কিন্তু ট্র্যাকে আসাটা অনেক কষ্ট হয়ে যাবে। আর প্রথম কোশ্চেনে যদি আপনি বলেন কুড ইউ রিপিট ইট, তাহলে তো আপনি আহ, মানে ডিভ্যালুড হয়ে যাবেন। মানে ডিভ্যালুড হয়ে যাবেন টিচারের কাছে না, ডিভ্যালুড হয়ে যাবেন আপনার নিজের কাছে। তখন আপনার প্রিপারেশন ডাউন হয়ে যাবে। সেই জন্য যখন কোশ্চেন করে, কোশ্চেনকে ভালো করে শোনা। কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি অ্যান্সার পারেন আর না পারেন সেটা পরের ব্যাপার, কিন্তু কোশ্চেন বুঝছেন কিনা এটা আগে, সবার আগে কোশ্চেন বুঝছেন কিনা আপনি। সো ডু ইউ অফেন লুজ থিংস, আপনি কি প্রায়ই হারান জিনিসপত্র? এটা ছিল কোশ্চেন, তো অ্যান্সার তো রেলিভেন্ট ছিল না। যাই হোক, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হোয়াট ক্যান উই ডু টু অ্যাভয়েড লুজিং থিংস? Uh, to avoid losing things, we can be more sincere and more careful about our things. Like when we bring something with us, if we uh, be more careful about it, and that's why most of the time we don't have to lose these things. But if we become careless about the things and we think that it is valueless in our life, that time it often happened with us that we lost things most of the time, I think that. Why do some people tend to lose things more often than others? Some specific persons, like the who are more careless and uh, don't sincere about their things, and they don't feel sad about their favorite things, and some kind of this person are more often lost their things. But on the other hand, some people, they are more careful and they value their things. They don't lose their things more often. What will you do if you find something lost by others? Uh, when I see that someone, like my relatives or friends, lose things, mm, I try to uh, I try to keep them cool, and uh, I try to find these things. Like a few months ago, my friend lost her mobile phone, and that time we go to police station and uh, make a GD about it. And I try to stay him calm at that situation. So most of the time, I want to understand this someone, that it is not a big deal. Unprepared answer. পড়েন নাই মনে হয়, তাই না? জি ভাই। কেন পড়েন নাই কেন? কোনো ভাই মানে পরীক্ষা, কোনো দেখছি যে 103/10 ছিল, কিন্তু আপনি তো ধরলেন অন্য জায়গা থেকে। বুঝি নাই কত কত ছিল। 3, 6 আর 10 এটা ছিল মনে হয়। ওটা তো আগের দিনের পড়া ছিল মনে হয়। আমাকে এক ভাইয়া দিল এটা। আচ্ছা, আজকে কি লুজিং থিংস পড়া ছিল? আজকে তো 112, 114, 117 পড়া ছিল। হ্যাঁ, 112তে প্রথমটা এটাই ধর। আপনারা গ্রুপে আপডেট দেন না পড়া? হ্যাঁ, সবাই দেখতেছে। সবাই বিজি, কেউ দেয় না গ্রুপে। সাথে আমি তো বলছি সাথে সাথে গ্রুপে আপডেট দিয়ে দিবেন পড়াটা। হ্যাঁ, দেওয়া হয়তো স্যার। হুম, যাই হোক। যদি আমি এইভাবে বলি, তাহলে আনুমানিক কত পাইতে পারি যদি এইভাবে বলে যাই? 5.5।
5.5। ও উপরের গুলা প্রিপারেশন নিয়েছিলেন? না ভাই, ওইগুলাও নিই নাই। আসলে আমি জাস্ট শুনছি যে কোনগুলা, নান প্রিপেয়ার ভাবে আজকে আসছি ভাই। হুম, কেন তো 2 দিন কি করলেন? কোনো স্পেশাল পড়াশোনা বা কিছু চলছে? না ওইরকম কিছু না ভাই, রোজা থাকি তো রোজা থেকে পড়াটা একটু ই হয়ে যায়। ভাই ভাবতেছিলাম যে ভাই 27 তারিখে এক্সামটা দিব ভাই। ঠিক আছে, দিয়ে দেন ইনশাআল্লাহ। তো ভাই একটা যদি সম্পূর্ণ একটা মক টেস্ট দিতে পারতাম আপনার কাছে, মানে কোন ভাবে দিব, মানে আপডেটটা কি আপনারা জানাবো, একটা ফুল মক টেস্ট দিয়ে দিই, দিয়ে আপনার আপডেটটা জানাই সে ইনবক্সে। কোন 27 তারিখে? এই মাসের 27 তারিখে ভাই, ঠিক মার্চের। আছে। আজকে কয় তারিখ? 3 তারিখ। 15 তারিখে নক দিয়েন, 15 তারিখে। ওকে ভাই, ঠিক আছে। নেক্সট, এনিওয়ান এলস? আজকে আর স্পিকিং পড়া দিচ্ছি না, যেহেতু আপনারা পড়েন না, তো এগুলা রিভাইজ করেন। আগামী দিন থেকে তো আমরা স্পিকিং কিউ কার্ডে যাব, সুতরাং নতুন ভাবে আবার প্রিপারেশন শুরু করতে হবে। ঠিক আছে তাহলে, আহ দেখা হচ্ছে ইনশাল্লাহ থার্সডেতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।